শুধু পিওকে নয়, পুরো পাকিস্তানকে শেষ করে দেবো আগামী দিনে। এই অ্যাটাকের যদি 10% হয় বাংলাদেশের সামলানোর ক্ষমতা। ভারতবর্ষ যখন ঘুমাচ্ছে, ভারতবর্ষের যে চৌকিদার আছে, সজাগ আছে, এমন তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে, চোখ তুলে তাকানোর সাহস পাবে না। নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলা। আর এই মুহূর্তে জনতার রায় নিয়ে আমি চলে এসেছি, আজ তাক বাংলা চলে এসেছে সেন্ট্রাল এভিনিউ। এবং এই মুহূর্তে আমরা দেখলাম, বলা যেতে পারে যে পেহেলগামের যে ঘটনা, সেই ঘটনার 15 দিনের মাথায় বলা যেতে পারে ভারত যে জবাব দিল অপারেশন সিঁদুর বা অপারেশন সিন্দুর, যেটা নিয়ে এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে দেশের রাজনীতি একেবারে বলা যেতে পারে উত্তাপ, সেই উত্তাপ কিন্তু তৈরি হয়েছে এবং একটা অস্থিরতা কিন্তু তৈরি হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। এবং যারা সাধারণ মানুষ আছে এবং এই মুহূর্তে আমি সেন্ট্রাল এভিনিউ জনতা, তারাও এইটা নিয়ে কী আলোচনা করছে, তারা এটা নিয়ে কী ভাবছে, আমরা সরাসরি তাদের কাছে আসবো। দাদা, আমরা একেবারে আপনার কাছে প্রথমে আসবো। আপনি নিশ্চয়ই জানেন যে অপারেশন সিন্দুর এই মুহূর্তে যেটা বলছে যে এর আগে বালাকোটের ঘটনা হয়েছে, উরির ঘটনা ঘটানো হয়েছে, কিন্তু এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলা যেতে পারে একটা উল্লেখযোগ্য এইরকম একটা অভিযান। এবং ইতিমধ্যেই বলছে যে সম্প্রতিকালের ভারতবর্ষের ইতিহাসে এটা একেবারে নজিরবিহীন। কী বলবেন? আজকের ভারতবর্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর হাতে যেভাবে সুরক্ষিত, সেটা সারা পৃথিবী আজকে খুব ভালো করে জানে। আমরা দেখলাম কয়েকদিন আগে কিছু বেছে বেছে সিঁদুর পরা মহিলা, অর্থাৎ হিন্দু মহিলাদের স্মৃতির সিঁদুর মুছে দেওয়ার জন্য যেভাবে উগ্রপন্থীরা উগ্রপন্থার হাত ধরে আজকে ভারতকে আবার একবার তারা নতুন করে শান্ত ভারতকে অশান্ত করার চেষ্টা করেছিল, সেদিনই নরেন্দ্র দামোদর দাস মোদী সেই মায়েদের কাছে, সেই বোনেদের কাছে তিনি শপথ নিয়েছিলেন যে এই সিঁদুরের দাম কড়ায় গণ্ডায় মিটিয়ে দেওয়া হবে, এমন তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে যে আর ভবিষ্যতে কোনো দিন ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আজকে প্রমাণ দিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আজকে পাকিস্তানকে টুকরো টুকরো করে আজকে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদ আজকে মাথা চাড়া দিয়ে ওঠা সাহস তো দূরের কথা, আর ভারতবর্ষের দিকে কোনো দিন চোখ তুলে তাকাতে পারবে বলে আমরা বিশ্বাস করি না। একেবারে আমি অপারেশন সিন্দুর কি বলবে? আরে বসে কাঁদছে পাকিস্তানের সংসদ, এখন দেখলাম সংসদ ভবনের একটা ভিডিও, ওরা বসে কাঁদছে, ক্ষমা চাইছে। আজকে ওরা ক্ষমা চাইছে যখন 26 জন আমাদের ভারতীয়দের, আমাদের হিন্দু ভাইদের ধর্ম জিজ্ঞেস করে যখন মারা হয়েছিল, তখন এই ধরনের যে আছে সোশ্যাল মিডিয়ার যে ইনফ্লুয়েন্সাররা, যে ক্রিকেটাররা, যে সেলিব্রিটিরা যারা মুম্বাইতে এসে কাজ করতো, তারা তো একবারও বলেননি যে এই ধরনের ঘটনা, এই ধরনের ঘটনা কেন হচ্ছে, কেন পাকিস্তান থেকে যে টেররিস্টরা কাশ্মীরে ঢুকে বা কাশ্মীরের বাকি যে এলাকাগুলোতে আছে সেখানে ঢুকে পেহেলগামে আমাদের হিন্দু ভাইদের মারধর করেছে, তাদের হত্যা করেছে, সেই প্রশ্নগুলো ওরা একবারও নিজের দিকে করেননি। এখন কাঁদছে বসে বসে, আগামী দিনে আরও কাঁদতে হবে। শুধু পিওকে নয়, পুরো পাকিস্তানকে শেষ করে দেবো আগামী দিনে। এটা নতুন ভারত, এটা মোদিজির ভারত, এটা মোদিজির ভারত। আগামী দিনে পাকিস্তানকে কোথায় গিয়ে ফেলবে সেটা ওরা দেখিয়ে দেবে আগামী 2-3 দিনের মধ্যে, আপনারা দেখবেন। আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশ পাকিস্তানকে সমর্থন করেছে এবং আমাদের রাজ্য বিশেষ করে কলকাতা একেবারে বাংলাদেশের মানে বলা যেতে পারে বর্ডার এরিয়া। এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। স্পর্শকাতর এলাকার মধ্যে আমাদের এই কলকাতাকেও একেবারে রেড অ্যালার্ট বা হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আমি এই বিষয়টা নিয়ে সবার কাছে আসবো। এমনকি একটা পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় এরকম বলা হচ্ছে যে কলকাতাতেও আক্রমণ নেমে আসতে পারে, বাংলাদেশকে তারা একেবারে সেফ সাইট হিসেবে বেছে নিতে পারে। কি বলবেন? এরকম একটা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানকে সমর্থন করেছে এবং আমাদের এই রাজ্য একেবারে বর্ডার রাজ্য, তাহলে কি এরকম কোনো সম্ভাবনা আছে কলকাতায় আক্রমণ হওয়ার? এইটা তো বাংলাদেশের দুঃস্বপ্ন হবে। আমাদের যে সিআইএফের যে জওয়ানরা আছে না, তারা প্রায় 2 লক্ষর কাছাকাছি আছে, তাদেরকে নামিয়ে দিলে পরে বাংলাদেশ পাকিস্তানের হাল হয়ে যাবে। আর ওই জসিমউদ্দিন রহমানিরা আজকে কোথায় গর্ত ঢুকে গেছে, কোন বাংকারের নিচে ঢুকে গেছে? যারা আনসারুল বাংলা যে চিৎকার করছিল, যারা এক্স আর্মিরা তারা চিৎকার করছিল 3 দিনের মধ্যে ভারতবর্ষ দখল, কলকাতা দখল করে নেবো, পশ্চিমবঙ্গ দখল করে নেবো। কোথায় তারা? তাদের কোনো আওয়াজ আছে? আজকে বলছে 2 দেশ যাতে শান্তিতে থাকে, এতদিন তো লাফাচ্ছিল।
চিৎকার করছিল যে আমরা এই করে দেবো সেই করে দেবো পাকিস্তানের ভরসায়। কিন্তু আজকে কি হলো পাকিস্তানের? আজকে পাকিস্তানের সংসদের কান্নাকাটি করছে। কালকে 15টা জায়গায় আঘাত এনেছিল, সেখানে হিন্দু মুসলমানের সবার বাস। তাহলে কি ভারতবর্ষের মুসলমানরা কি পাকিস্তানকে সাপোর্ট করবে? সেরকম যদি বাংলাদেশ যদি আঘাত হানে, তাহলে এখানকার নিশ্চয়ই মুসলমানদেরও আহত হবে বা তারাও তাদেরও সম্পত্তি নষ্ট হবে। তাহলে তাদেরও উচিত এর প্রতিবাদ করা। এই আনসারুল বাংলার যে জসিমউদ্দিন রহমানি, অন্তত তার মুন্ডু কেটে নিয়ে আসা উচিত। আমাদের এখানকার সংখ্যালঘু ভাইদের প্রতিবাদ করা উচিত। যারা সীমান্তবর্তী অঞ্চলে যেসব ভাইয়েরা থাকে তাদের উচিত তারাও যাতে নেমে পড়ে এই আন্দোলনের ইয়েতে প্রতিবাদ করার জন্য। যারা লাঠি নিয়ে হাঁটছিল তারা বলছিল কলকাতাকে দখল করবে। এখন তো তারা কোথায় চলে গেছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমাদের ভারতবর্ষে একটা ভালো একটা যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরাও দেখতে চাইছি যে আগে দেশ নাকি আগে ধর্ম, আগে দেশ নাকি আগে ধর্ম। 26 জন আমাদের হিন্দু ভাইকে বেছে বেছে মারা হয়েছে, সেটা ঠিক আছে, মারা হয়েছে, তারা হিন্দু, কিন্তু তারা ভারতীয়। এখন কারা কারা দেশের পক্ষে বলছে, কারা কারা দেশের বিপক্ষে বলছে, সেটাও কিন্তু দেখতে হবে। দেশের ভেতরে যে গাদ্দাররা আছে তারাও কিন্তু চিহ্নিত হচ্ছে। আমরা হয়তো কিছু বলছি না, আমরা চুপচাপ আছি, তা বলো এই না যে তাদের উপর কোনো আক্রমণ হবে না বা তাদের বিরুদ্ধে আমরা কোনো কিছু করব না। সে করুক, আমরা সব কিছু দেখছি আর আমরা আশাবাদী তাদেরকেও শেষ করব। কি বলবে তুমি? দেখুন, একটা কথা বলি, ভাইপো আর কাকা মিলে যাই বকাবকি করুক না কেন, বাপ ভারতবর্ষ, এটা একদম প্রমাণিত, বারে বারে হয়েছে, এখনও প্রমাণ হচ্ছে। আর এই বাংলাদেশ যাদের মোটামুটি বেঁচে থাকতে গেলে পশ্চিমবঙ্গ লাগে, ভারতকে লাগে, খাওয়া থেকে নিয়ে ওষুধ থেকে নিয়ে চিকিৎসা থেকে নিয়ে সব, তারা আবার পাকিস্তানকে দেখে বড় বড় কথা বলছিল। আমার মনে হয় অক্সিজেনটা যদি কম করে দেওয়া হয় বাংলাদেশ এমনি শুয়ে পড়বে, যা পরিস্থিতি। তাই এদের বড় বড় কথায় আমরা কান দিচ্ছি না। বিশেষ করে আমরা নজর রাখছি এবং আশা করছি প্রশাসনও যেন নজর রাখে। যারা এই পশ্চিমবঙ্গে, এই ভারতবর্ষে বাংলাদেশকে এবং পাকিস্তানকে এই সময় সমর্থন করছে, তারা দেশদ্রোহী, তাদের যেন চিহ্নিত করা হয়। এবং যেমন সৈন্যরা বর্ডারে সামলাচ্ছেন, প্রশাসন এবং যারা জাতীয়তাবাদী এই ভাই বোনেরা ভারত এবং পশ্চিমবঙ্গে বসবাস করেন, তাদেরকে কিন্তু এইখানে যারা গদ্দাররা আছে তাদের বিরুদ্ধে গর্জে ওঠা উচিত। দেখুন, ইউনূস সরকার ভারত পাকিস্তানকে সংযত হতে বলছে না কি বলছে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তার কারণ হচ্ছে ভারত পাকিস্তানকে শিক্ষা দিতে, সাম্প্রদায়িক বিভাজনের সন্ত্রাসবাদীদের শিক্ষা দিতে যেভাবে নেমেছে এবং পরপর যা হচ্ছে, এই অ্যাটাকের এখন অবধি যা হয়েছে পুরোটা বাদ দিন, এই অ্যাটাকের যদি 10% হয় বাংলাদেশের সামলানোর ক্ষমতা নেই। ফলে বাংলাদেশ কি বলছে সেটা গোনাগুন্তির মধ্যেই আসে না, ওর থেকে নেপাল কি বলছে শোনা ভালো। একেবারে আপনি নিশ্চয়ই বিবৃতি দেখেছেন, এই বিবৃতি নিয়ে কি বলবেন? এইটা বিবৃতি ভয়ের বিবৃতি। যেভাবে হিন্দুদের মারা হয়েছে বাংলাদেশে, এখন যদি ভারতবর্ষ রিটেলিয়েট করে, ভারতবর্ষ যদি একটু আদ্রু যদি 2-4টে মিসাইল যদি মেরে দেয়, তাহলে তো বাংলাদেশ ফিনিশ। যা আয়তন পশ্চিমবঙ্গ থেকেও ছোট পাকিস্তান, বাংলাদেশের আয়তন। এখন সেখানটায় যদি তারা যদি এখন যদি কোনো কারণে যদি উস্কানিমূলক দেয়, এখন সবসময় লেজ গুটিয়ে বসে থাকা সেও মনে হয়, আমারও মতে বলে, যাতে এরা এই যে বিবৃতি দিচ্ছে যে এখন না এরকম ভারতবর্ষ এরকম যেন উত্তেজনা না ছড়ায়, দুই দেশের মধ্যে, পাকিস্তান আর ভারতবর্ষের মধ্যে উত্তেজনা না ছড়ায়, এটা যে বলছে এটার কারণ একটাই, যে এবার ভীত হয়ে গেছে। কেননা ভারতবর্ষ শান্তপ্রিয় দেশ, ভারতবর্ষ সবাই পৃথিবীর সবকে নিয়ে চলে। তা ওরা ভেবেছে বোধহয় আমরা আঘাত আনলে পরে বোধহয় ভারতবর্ষ আঘাত আনবে না, কিন্তু এটা সেই ভারতবর্ষ না, এটা 14 নরেন্দ্র দামোদর মোদিজির ভারতবর্ষ। এখানে চৌকিদার সজাগ রয়েছে, সারা রাত জেগে সিঁদুর অপারেশন করেছে এবং আজকেও কন্টিনিউয়াস হচ্ছে। আপনারা হয়তো শুনবেন যে হয়তো লেট নাইটে আমরা শুনতে পারবো যে কত ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানে, এবং যে এস্টাবলিশমেন্টগুলো পিওকে ছিল রাওয়ালপিন্ডির বিভিন্ন জায়গায়, সেইগুলোকে নিয়ে এসে স্টেডিয়ামে নিয়ে গেছে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে যেখানে ক্রিকেট খেলা হয়, যেখানে সেইখানটায় আঘাত এনে দিয়েছে ভারতীয় ড্রোন। তাহলে বুঝতে পারছেন যে কিভাবে এরা পুরো পাকিস্তান ভারতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছিল, আজকে থেকে না, 1947 সাল থেকে ষড়যন্ত্রের লিপ্ত হয়ে হয়ে এরা আজ পর্যন্ত এসছে। কিন্তু এরা বুঝতে পারেনি ভারতবর্ষের যে চৌকিদার আছে, সজাগ আছে,
এবং ভারতবর্ষকে কোনোভাবে যেন ক্ষতি না হয় তার জন্য কিন্তু একজন কিন্তু অত্যন্ত পাহারায় রয়েছে ভারতবর্ষ। তাই আমরা কালকে রাত্রিবেলায় 15টা জায়গায় আঘাত এনেছে ভারতবর্ষে, সেই 15টা জায়গার মানুষরা একদম রাত্রেবেলায় নিশ্চিন্তে ঘুমিয়েছে, কিন্তু মোদিজি ঘুমায়নি। মোদিজি জেগেছিল এবং ওই 15টা জায়গায় ইন্টারসেপ্ট করে সেই সব মিসাইলগুলোকে ভূমিতে নামিয়েছে। তাহলে বুঝুন ভারতবর্ষে যখন সারা ভারতবর্ষ যখন ঘুমাচ্ছে তখন একজন কিন্তু জেগে এবং ভারতীয় সেনাদেরকে সঙ্গে কাঁধ মিলিয়ে উনি লড়াইটা কিন্তু জারি রেখেছে বা আমাদেরকে বাঁচিয়ে রাখছে। তাই আমরা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ কৃতজ্ঞ এই আমাদের চৌকিদার নরেন্দ্র দামোদর মোদীজির। কুণালদার কাজ আসবে। কুণালদা, এই যে অপারেশন সিন্দুর যেটাকে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী ভারতবর্ষের ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি, এর আগে বালাকোটের অপারেশন হয়েছে, উড়ির অ্যাটাক হয়েছে, এটা একেবারে নজিরবিহীন, কি বলবে? দেখুন, নজিরবিহীন হওয়ারই কথা। এখানে এর আগে আমরা কোনোদিনও দেখিনি কোনো জাতি বা কোনো ধর্মকে বিশেষভাবে চিহ্নিত করে মারা হয়েছে। এবার সেটা করা হয়েছে এবং এটা করার পেছনে শুধু পাকিস্তান বলবো না, এটা একটা আতঙ্কবাদীদের মূল যারা চক্রী, মানে যারা ষড়যন্ত্রকারী, তাদের বুদ্ধিতে, তাদের প্ল্যানিংয়ে এবং কিছু ভারতীয় যারা নিজেদেরকে ভারতীয় মনে করে না, তাদের সহযোগিতায় এই আতঙ্কবাদীদের এই ঘটনা ঘটানো হয়েছে। যার জন্য আমরা প্রথম থেকেই পরিকল্পনা আমাদের একটাই ছিল যে আমরা কোনো সাধারণ নাগরিককে কোনো ক্ষতি হতে দেবো না। সে যে দেশেরই হোক, সবার একটা ভাই আছে, সবার একটা বোন আছে, সবার একটা মা আছে, যেন কোনো সাধারণ নাগরিক কোনো আহত না হয়। কিন্তু আমরা এটাই নির্দিষ্ট করেছি, আমরা চুনকে মেরেছি। যেখানে যেখানে আতঙ্কবাদ ছিল, যেখান থেকে ওখানে ওদের আতুরঘর, যেখান থেকে ওদের প্রশিক্ষণ কেন্দ্র, সে মসজিদ হোক বা তাদের বাড়ি হোক, সেইগুলোকে চিহ্নিত করে আমরা আঘাত এনেছি। এবং আতঙ্কবাদীদের শুধু কোমরই নয়, আতঙ্কবাদীকে পুরো মেটানোর জন্যে আমরা দৃঢ়প্রতিজ্ঞ হই। সে এটা চাই বাংলাদেশ হোক, চাই পাকিস্তান হোক, আতঙ্কবাদীর কোনো ধর্ম হয় না, কোনো দেশ হয় না। সুতরাং সে বাংলাদেশ থেকে আতঙ্কবাদী আসুক আর পাকিস্তানি থেকে আতঙ্কবাদী আসুক, আমরা ভারতবর্ষ আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা সব সময় রেডি। আমরা যে কোনো ধরনেরভাবে আতঙ্কবাদী আমরা এখানে হামলা আটকাবো এবং আতঙ্কবাদীকে আমরা শেষ করব। একবারে এই উপলক্ষ নিয়েই আমরা এবার মাঠে নেমেছি যে আতঙ্কবাদী বলে আর এই ভারতবর্ষে কেন, এই বিশ্বে কোথাও আর কিছু রাখবো না আমরা। যে ভারতবর্ষের সামরিক দিক থেকে, সেনাবাহিনী থেকে শুরু করে যা স্ট্রেংথ আছে, পাকিস্তানের কি সেটা আছে? একদম নেই বলে না। একটা দেশ জঙ্গি সাপ্লাই করে সারা পৃথিবীতে, এবং যে সেনাবাহিনী দেশকে রক্ষা করার জন্য যে অস্ত্রশস্ত্রগুলো তৈরি করে, সেগুলো ইউক্রেনকে বেচে দিয়েছে। ইউক্রেনকে বেচে দিয়ে সে ভারতের সঙ্গে এসেছে পাঙ্গা লড়তে। এটা কত বড় সেই পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের লোকেদের কাছে কত বড় প্রতারণা করছে, সেটা পাকিস্তানের জনগণের আজ বোঝা উচিত। যে এক রকমের একটা ভাওতাবাজ দেশ, যারা সারা পৃথিবীকে ডিস্টার্ব করেছে। এবং আতুরঘর, ওর মানে আমাদের একজন বলছিলেন আতুরঘর, সত্যি কথা, এই সাপ্লাই লাইনটা কেটে দেওয়া উচিত। মোদিজি কিন্তু এই নিয়েই কিন্তু নেমেছে, এই পুরো সাপ্লাই লাইনটা কেটে দেবো। এবং সারা বিশ্বের যতগুলো বিশ্বের মহান দেশগুলো আছে ভারতবর্ষ ছাড়া, সবাই কিন্তু সমর্থন করেছে যে প্রত্যেকটা দেশ এফেক্টেড, সৌদি আরব থেকে আরম্ভ করে নিয়ে আমেরিকা, ফ্রান্স, জাপান, সব দেশেই এই আতঙ্কবাদ ছড়িয়ে রয়েছে। আপনি জানেন জাপানের প্রেসিডেন্টকে মেরে দিয়েছিল এই আতঙ্কবাদের এই নেক্সাসগুলোই মেরেছিল। তো সেই জন্য বলি যে পাকিস্তান কোনোভাবেই এই মিলিটারি ইয়েতে 2014 পরে যে গভর্নমেন্ট এসছে, সেই গভর্নমেন্ট কিন্তু যা অস্ত্রশস্ত্র বানিয়েছে তাতে বা দেশকে রক্ষা করার জন্য যা হাতিয়ার প্রয়োজন ছিল সেগুলো সম্পূর্ণ আছে। তার জন্য ভারতবর্ষের কোনো মানুষকে চিন্তা করতে হবে না। যে নরেন্দ্র মোদীজি তার স্বপ্ন, সেই সাপ্লাই লাইনটাকে কাটার জন্য ওনার যা করার আছে উনি করছেন। কি বলবেন, সামরিক দিক থেকে ভারত এগিয়ে না পাকিস্তান এগিয়ে? দেখুন, এটা কোনো তুলনাই হয় না। একজন মাস্টার ডিগ্রি করে ফেলেছে আর একজন ক্লাস 4 থেকে 5-এ ওঠার পরীক্ষা দিচ্ছে। পাকিস্তান 4 থেকে 5-এ ওঠার পরীক্ষা দিচ্ছে, প্রাইমারি ফাইনাল ইয়ার, আর ভারত মাস্টার ডিগ্রি করে ফেলেছে। সেকেন্ড অফ অল হচ্ছে পুরো সিস্টেমটাই চোরদের ওপর আর সন্ত্রাসবাদীদের ওপর ডিপেন্ডেন্ট। পাকিস্তানের যে জেনারেল আমির মুনির,
সে যা সম্পত্তি করেছে, খানিকক্ষণ আগে আপনাকে একজন বলছিলেন যে ইউক্রেনকে অস্ত্র বেচেছে, পুরো ব্যাপারটাই পাকিস্তানের ইকোনমিটা একটাই জিনিসের ওপর ডিপেন্ড করে আছে, সেটা হচ্ছে টেরারিজম। ওরা ইনভেস্ট করে টেরারিজমে, ওরা রিটার্ন নেয় টেরারিজমে। আর এবার পাকিস্তানের এই টেরারিজম যাদের মুখোমুখি হয়েছে, আপনাকে এটা বলতে পারি হয়তো মে মাসটুকু সময় লাগবে, 2027-এর গুগল ম্যাপে পাকিস্তান বলে কোনো দেশ থাকবে কিনা সন্দেহ আছে। কি বলবেন, সামরিক দিক থেকেও একটা সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ চলছে। ঘটনা হচ্ছে সারা বিশ্বের মধ্যে আজকে ভারতবর্ষ 1, 2, 3, 4-এর মধ্যে আছে। সামরিক অস্ত্র, সামরিক যে ক্ষমতা, সেখানে পাকিস্তান সারা বিশ্বের কাছে একটা নগণ্য। আজকে যদি শুধু ভারতবর্ষের মহিলা সেনাবাহিনী লেগে যায়, এরকম পাকিস্তানের মতো 4-5টা পাকিস্তানকে কয়েক ঘন্টার মধ্যে কবজা করতে পারে, এরকম ক্ষমতা ভারতবর্ষ ধরে। সেখানে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যদি সামরিকভাবে তুলনা করা হয়, তাহলে এটা একটা বাতুলতা ছাড়া আর কিছুই হতে পারে না। কি বলবেন, সামরিক দিক থেকেও একটা যেন মনে হয় সোশ্যাল মিডিয়ায় তরজা চলছে। দেখুন, এই দেশ নারী শক্তিকে সম্মান দিতে বিশ্বাস করে এবং প্রধানমন্ত্রীজি মাত্র 2টো নারীর বুদ্ধিতে যে ঘটনা ঘটিয়ে দিয়েছেন, শুধুমাত্র যদি এই দেশের নারী শক্তিদের বুদ্ধিটা লাগানো হয়, পাকিস্তান বলে কিছু থাকবে না। পুরুষদের শক্তিটা বাদই দিলাম। আর আজকের দিনে পাকিস্তান যে জায়গায় দাঁড়িয়ে আছে, একটা দুধ খাওয়া বাচ্চার সাথে একজন সবল পুরুষের কোনো তুলনাই হয় না। তাই এখনও যারা পাকিস্তানের ওই মানে ভাট কথাবার্তার জন্য, সে বাংলাদেশের মানুষ হোক বা এই ভারতবর্ষে যারা বাংলাদেশ এবং পাকিস্তানকে সমর্থন করেন, নিজের মামার খালার বাড়ি মনে করেন, তাদেরকে বলছি তারা শুধরে যান, অ্যালার্ট হন। কারণ যদি ফারাক্কার সুইচটা টিপে দেওয়া হয়, নয় শুকিয়ে মরবে, নয় ভিজিয়ে মারবে। ঠিক আছে? আর পাকিস্তানের যা হচ্ছে, এখন সংসদ ভবনে কাঁদছে, এরপর দেখুন কাপড় টাপড় বেঁধে কে ইংল্যান্ড কে কোথায় পালাবে সেটারই ওরা প্রচেষ্টার মধ্যে আছে। আরেকটা বিষয় যেটা নিয়ে আমি আগেও প্রশ্ন করছিলাম, যে বাংলাদেশকে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করতে চাইছে পাকিস্তান, এবং পাকিস্তানের একটা অংশ ইতিমধ্যেই গোয়েন্দাদের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এরকম একটা রিপোর্ট পাঠিয়েছে যে বাংলাদেশ পাকিস্তানকে সহযোগিতা করতে পারে, এবং সেখান থেকে আমাদের কলকাতা, বিশেষ করে আমাদের রাজ্য একেবারে পার্শ্ববর্তী বর্ডার, এরকম কি কোনো সম্ভাবনা আছে কলকাতার ওপর কোনো আক্রমণ নেমে আসতে? আপনারা সংবাদ মাধ্যম যদি আপনারা একবার এই মুহূর্তে ফোর্ট উইলিয়ামের বাইরে থেকে একটা রাউন্ড মেরে আসেন, তাহলেই বুঝতে পারবেন ফোর্ট উইলিয়ামের বাইরের আজকের যা চেহারা, এই চেহারা যদি বাংলাদেশের দিকে এগোতে আরম্ভ করে, তাহলে 19 কোথায় লুকিয়ে যাবে তাকে খুঁজে পাওয়া যাবে না। আপনি কি বলবেন? বাংলাদেশকে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করতে চাইছে পাকিস্তান, অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এরকম গোয়েন্দা রিপোর্ট একটা এসে পৌঁছেছে। দেখুন, আরাকান আর্মির মতো একটা ছোট গোষ্ঠীকে সামলাতে ইউনুস প্রশাসন হিমশিম খেয়ে যাচ্ছে। মোটামুটি চট্টগ্রামের বন্দর সাইডটা, নদীর দিকটা পুরোটাই দখল নিয়ে নিয়েছে। তো সেখানে ইন্ডিয়ান আর্মির সাথে বাংলাদেশের তুলনা করা যুদ্ধ, এটা এই প্রশ্নটাই আপনি অবান্তর প্রশ্ন করছেন। জনতা যেটা রায় দিল সেটা একেবারে হাস্যকর। মানে জনতা বলছে পাকিস্তান যদি এই ধরনের কাজ করে সেটা একেবারে হাস্যকর, এবং কেবলমাত্র ভারতের যা জনসংখ্যা বা শুধু পশ্চিমবঙ্গের ফোর্ট উইলিয়ামের সেনাবাহিনী বাংলাদেশকে একেবারে শেষ করে দিতে পারে, এরকম নিশ্চিহ্ন করে দিতে পারে, একদম ভারতবর্ষের ম্যাপ থেকেই বাংলাদেশ উঠে যেতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে, জনতার রায় নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম সেন্ট্রাল এভিনিউতে। সেন্ট্রাল এভিনিউ থেকে ক্যামেরায় অর্ঘ্য ঘোষের সঙ্গে সুজয় ঘোষ, আজ তাক বাংলা, কলকাতা।